আজকের ভৌতিক গল্প সুচন্দ্রা দাসের ছায়া নদীর অদৃশ্য ছায়া। বরিশালের প্রত্যন্ত গ্রাম জলেশ্বরী। চারিদিকে শস্যক্ষেত, মাছ দিয়ে বয়ে গেছে ছায়া নদী। দিনের আলোয় শান্ত, যেন এক শিল্পীর তুলি দিয়ে আঁকা এক দৃশ্য। কিন্তু রাত নামলেই সেখানে এক অন্য রকমের নীরবতা নামে, একটা শীতল নিস্তব্ধতা যা বাতাসকে থমকে দেয়। গ্রামের মানুষের বিশ্বাস এই নদীর মধ্যে কিছু আছে, কিছু এমন যা মানুষ নয়, যেখানে রাতের পর রাত কেউ না কেউ হারিয়ে যায়, আর যারা ফিরে আসে না তারা ঠিক মানুষের মতন থাকে না। তাদের চোখের দৃষ্টি ফাঁকা, ঠোঁটে এক অদ্ভুত অচেনা হাসি। কেউ কেউ বলে নদীর জলে নাকি ডাইনি থাকে, সেখানে তার ছায়া ভাসে। কোনো সময় বাড়ি ফিরতে দেরি হলে তাড়াতাড়ি ফেরার জন্য নদীর ধার দিয়ে আসার সময় রাতের নির্জনতায় শুনতে পায় কেউ যেন ফিস ফিস করে ডাকছে। গ্রামের বয়স্করা সতর্ক করে দেন, রাত্রে বেলা ছায়া নদীর ধারে যাস নে বাবু, পাহর কালে আর ফিরতে পারবি না। রাফি শহরের ছেলে, এখানে তার গ্রামের বাড়ি। রাফি এসেছে জলেশ্বরীতে তার দাদুর পুরানো জমি জমা সংক্রান্ত কিছু কাজের জন্য। তার দাদা হাফিজ উদ্দিন মোল্লা একসময় জলেশ্বরীর সবচেয়ে প্রভাবশালী মানুষদের একজন ছিলেন। তার মৃত্যুর পর তার জমির মালিকানা নিয়ে পারিবারিক ঝামেলা শুরু হয়। শহরে বসে দলিল দস্তাবেজ মেলাতে গিয়ে গণ্ডগোল হচ্ছিল। তাই রাফি ঠিক করে কিছুদিন গ্রামের বাড়িতে থেকে কাজগুলো গুছিয়ে নেবে। এখানে আসার পর গ্রামের মানুষ তাকে বেশ ভালোভাবেই গ্রহণ করেছে। শহরের ছেলে হলেও রাফির সাথে কথা বলতে সবার বেশ মজাই লাগে। সে মানুষ হিসাবেও খুব মিশুকে এবং শ্রদ্ধাশীল। একদিন দুপুরে মোহরের বাড়ি থেকে কাজ সেরে সে হাঁটতে হাঁটতে চলে আসে গ্রামের বিখ্যাত কালাবটতলায়। এটা একটা বিশাল পুরানো বটগাছ, যার শিকড় মাটিতে লম্বা দড়ির মতন ঝুলে আছে। গাছের বয়সের কোনো নথি নেই। শোনা যায় এখানে বছরের পর বছর গ্রামের পঞ্চায়েতের বিচার বসত। এখন সন্ধ্যার পর গ্রামের মানুষ এখানে বসে গল্প করে, চা খায়, আর পরের দিনের কাজের পরিকল্পনা করে। নিন্দামন্দ কুটকাচালিও চলে। সেদিনও কয়েকজন বৃদ্ধ আর তরুণ মিলে নানা রকম গল্প করছিল। বৃদ্ধদের মধ্যে চারজন বেশ জনপ্রিয়। তারা হলেন সাহেব আলী চাচা, গ্রামের সবচেয়ে অভিজ্ঞ মানুষ, বয়স ৮০-র কাছাকাছি। রশিদ চাচা চায়ের দোকান চালান, গল্পের আসরে তিনি সব থেকে প্রাণবন্ত। কাদের মোল্লা কম কথা বলেন, কিন্তু তার গল্পই সব গা ছমছমে। আবুল মিয়া সবকিছুতেই হাসেন, কিন্তু ভয়ঙ্কর গল্প শোনালে একেবারে চুপ মেরে যান। রশিদ চাচার চায়ের দোকানের সামনে বসেই সবাই গল্প করছিল। রফিও এক কাপ চা নিয়ে গুছিয়ে বসে তাদের গল্পগুজব শুনছিল। একসময় আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে ছায়া নদী। সবাই নিজের মতন করে ছায়া নদীর ভয়াবহতার বর্ণনা করছিল। এসব শুনতে শুনতে হঠাৎ রফিক ফিক করে হেসে ফেলে, তোমরা পারো বটে, কি সব আজগুবি ভূতের গল্প বানিয়েছ বলো তো? দেখেছ কখনো নিজের চোখে দেখেছো তোমরা? শুধু শুধু বানিয়ে বানিয়ে গল্প বলছো। সাহেব আলী চাচা চোখ সরু করে বললেন, আবিজ থাকলে ওর থেকেই জানতে পারতিস। আমরা যা বলছি তার এক বর্ণ মিথ্যা নয়। রশিদ চাচা চার কেটলি নামিয়ে বললেন, এটারে খামোকা হেলা করো না বাবাজি, শহরের ছাওয়াল তো, একটু ভয় পাইলে কি এমন ক্ষতি বলো তো?
রফি আবার হাসতে হাসতে চায়ে চুমুক দিয়ে বলল, রশিদ চাচা, তোমার চায়ের দুধে যেটুকু জল আছে এই গল্পগুলোর পুরোটাই জল। সাহেব আলী চাচা এবার একটু রেগে গিয়ে বললেন, তুই যদি সত্যি সত্যি সাহসী হোস তবে রাত 1:30টার সময় নদীর ধার থেকে ঘুরে আয়, দেখবি ওখানে জলের ছায়ায় শুধু নদীর ঢেউ ভাসে না। কাদের মোল্লা সাহেব আলীর দিকে তাকিয়ে নিচু গলায় বললেন, শেষবার যে গেছিল তার কথা মনে আছে? ছায়া নদীর ধারে যাওয়ার 4 দিন পর ওর। রফি আবার হেসে দেয়। তার শহরে যুক্তিবাদী মন এসব মানতে রাজি নয়। সে ভাবে পুরো ব্যাপারটাই মানুষের কল্পনা, ভয় পেয়ে নিজেরাই গল্প বানিয়েছে। ভূত বলে এখন আর কিছু নেই। চায়ের কাপ রেখে রশিদ চাচাকে টাকা পয়সা মিটিয়ে দিয়ে বাড়ির দিকে হাঁটতে হাঁটতে গভীর ভাবনায় ডুবে যায়। আজগুবি লাগলেও গল্পের গভীরতা তার বেশ ভালোই কৌতুক জাগাতে পেরেছে। কিন্তু কয়েকদিনের মধ্যে এসব আবার সবই ভুলে গেল কাজের চাপে। সপ্তাহখানেক যাবার পর অবশেষে জমি জিরে সম্পত্তির কাজ শেষ হলো। রাফি দেখল তার হাতে এখনো 2 দিন সময় আছে। ভাবল এইবার ভালো করে গ্রামটা ঘুরে দেখা যেতে পারে। এই কদিন তো শুধুই মহুরীর বাড়ি, পরিবারের নানা লোকের সঙ্গে সমঝোতা করা, বোঝানো, এইসব চলছিল। গ্রামে ঘুরতে ঘুরতে সে আবার কালোবরতলায় এসে পৌঁছালো। মনটা চা করছে। তখন দুপুর 12:27। রশিদ চাচার চায়ের দোকান ফাঁকা। রশিদ চাচা নিজেও নেই দোকানে। ছোট্ট একটা ছেলে ভেতরে বসে দুলে দুলে কি একটা বই পড়ছে। শিশু শ্রমিকরা খাওয়ার নাই এবং সেটা নিয়ে রফি বেশ সোচ্চার। তবে গ্রামে এই সমস্ত নিয়ে বেশি কথা বলে লাভ নেই, সেটাও সে জানে। এমনিতেও আর 2 দিনই তো রয়েছে এখানে, তাই ঝামেলা না বাড়িয়ে চা না খেয়ে পা বাড়ালো বাড়ির দিকে। পুরানো বটগাছটার দিকে তাকাতে তাকাতে সে এগোচ্ছিল। হঠাৎ করেই তার মনে পড়ে গেল ছায়া নদী এবং তাকে ঘিরে রহস্যময় গল্প এবং গ্রামবাসীর আতঙ্কের কথা। ঠিক করল শিশু শ্রমিক তো না হয় সে বন্ধ করতে পারবে না, তবে শহরে যাবার আগে গ্রামবাসীদের মন থেকে এই অকারণ ভয় সে দূর করে দিয়ে যাবে। সেদিন রাত্রে খাওয়া দাওয়ার পর বাড়ির লোক কাউকে কিছু না বলে চুপি চুপি একটা টর্চ আর একটা ভাঙা গাছের ডাল নিয়ে সে হাঁটা লাগালো ছায়া নদীর তীরে। রাত তখন 1:30। মেঘের আনাগোনায় চাঁদের আলো আবছা হয়ে আছে। চারিদিক শুনশান নীরবতা। নদীর ধারে পা রাখতেই রাফির মনে হলো নদীটা আর 5টা সাধারণ নদীর মতোই। রাতের অন্ধকারে জলের উপর চাঁদের আলো পড়েছে। হালকা ঢেউ উঠছে, তীরে ধাক্কা খেয়ে ফিরে যাচ্ছে। মাঝখানে কুয়াশার চাদর মেলে দিয়েছে শীতের রাত। সে নদীর ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে চারপাশ দেখল। না, কোথাও কিছু অস্বাভাবিক লাগছে না। সে নিজের সন্দেহের উপরে নিজেই হেসে ফেলল। সবই গল্পগুজব, ভয় পাওয়ার কিচ্ছু নেই, মনে মনে বলল সে। তবে একটা বিষয় একটু অদ্ভুত লাগছে। বাতাস নেই, অথচ তাল গাছের পাতা তীর তীর করে কাঁপছে। তার পরক্ষণেই নিজেকে বলল, না দূর, এসব মনের ভুল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই একটা আকস্মিক অনুভূতি তাকে চমকে দিল। চারপাশের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল, যেন কোনো অদৃশ্য কিছু ধীরে ধীরে তাকে গিলে নিচ্ছে। তার সঙ্গে কেমন যেন একটা অদ্ভুত গন্ধ বাতাসে ভাসছে। পচা শ্যাওলার গন্ধ, ভেজা মাটির গন্ধ। আর রাফি গভীর করে শ্বাস নিল। সঙ্গে সঙ্গেই বুকের ভেতরে শীতল একটা স্রোত বয়ে গেল। মানুষের নিঃশ্বাসের গন্ধ। কখনো কোনো মানুষের খুব মুখের কাছে দাঁড়ালে একটা উষ্ণ নিঃশ্বাসের গন্ধ পাওয়া যায়। সেই গন্ধটাও ঠিক তেমনই, অথচ আশেপাশে কেউ নেই কোথাও।
চারপাশের কুয়াশা সদ্য জাল দেওয়া দুধের স্বরের মতন গাঢ় হয়ে আসছে। বিশেষ করে নদীর উপর যে কুয়াশার স্তর গড়ে উঠেছে, সেটা ধীরে ধীরে নদীর পাড়ে মাটির উপর এগিয়ে আসছে। খুব মন দিয়ে দেখলে মনে হচ্ছে কুয়াশার মধ্যে কিছু একটা নড়াচড়া করছে। আশপাশ থেকে দম বন্ধ করার একটা স্তব্ধতা রফিকে ধীরে ধীরে গ্রাস করছে। এতটাই নিস্তব্ধ পরিবেশ যে তাল গাছের পাতাগুলো এখন আর কাঁপছে না। হঠাৎ খুব কাছের থেকেই একটা চাপা হাসির শব্দ এলো। একটা নয়, অনেকগুলো কণ্ঠ যেন একসাথে হাসছে, ফিস ফিস করছে। শব্দটা ঠিক কোথা থেকে আসছে বোঝা যাচ্ছে না। রফি বুঝতে পারল চাচাদের কথা না শুনে সে বেজায় ভুল করে ফেলেছে। এবার যেভাবে হোক তাকে বাড়ি ফিরে যেতে হবে, কারণ এই ছায়া নদীর আশেপাশে এমন কিছু রয়েছে যা অতি প্রাকৃতিক। রফি পিছিয়ে আসতে চাইল, কিন্তু তার পা যেন মাটির সঙ্গে আটকে গেছে। একটা ঠান্ডা স্রোত পায়ের গোড়ালি বেয়ে উপরে উঠছে। সে নিচে তাকিয়ে দেখল সে আর নদী পারেনি, হাঁটু পর্যন্ত জলে ঢেকে গেছে। অথচ কখন, কিভাবে সে নদীর জলে নেমে এসেছে তা একেবারেই মনে নেই। যেন কোন অদৃশ্য শক্তি তাকে নিঃশব্দে টেনে এনেছে, অথচ সে টেরই পায়নি। রফি এত কিছুর মধ্যে টর্চের কথা ভুলেই গিয়েছিল। হঠাৎ সম্বিত ফ্রাই টর্চটা জ্বালিয়ে টর্চের আলো ফেলল জলে। নিজের প্রতিবিম্ব খুঁজে পেতে চাইল, কিন্তু তার কোনো প্রতিবিম্ব নেই। প্রতিবিম্বের বদলে জলের ওপরে ধীরে ধীরে ভেসে উঠল একটা মুখ। কোনো শরীর নেই তার, কেবল একটা মুখ। মুখের গড়ন স্পষ্ট, যেন কেউ তার মুখাবয়ব মুছে দিয়েছে। চোখ দুটো কেবল গভীর নিকষ অন্ধকার, তবে মুখের এক অংশ স্পষ্ট, তার ঠোঁট। একটা অদ্ভুত হাসি ছড়িয়ে আছে সেখানে, যেটা একেবারে ঠান্ডা এবং ভয়ঙ্কর, যেন মৃত কিছুর জীবন্ত হওয়ার ব্যর্থ আস্ফালন। নদীর জলে ঢেউ উঠলে সে ঢেউয়ের সঙ্গে সঙ্গে মুখটাও দুলে উঠছে, কখনো স্পষ্ট হচ্ছে, কখনো ভেঙে যাচ্ছে, আবার নতুনভাবে গড়ে উঠছে। নেশাতুর প্রাণীর মতন রফিকও সেই মুখটার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকল। চোখের পলকও পড়ছে না তার। সে দেখল একটা নয়, মুখটার চারপাশে আরো অনেকগুলো মুখ ধীরে ধীরে গঠিত হচ্ছে। প্রথমে আবছায়ার মতন, তারপর ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। তারা সবাই একসাথে ভেসে উঠেছে, আবার ঢেউয়ের সঙ্গে মিশে যাচ্ছে। কেউ কারো থেকে আলাদা নয়, কেউ কারোর চেয়ে বেশি জীবন্ত নয়। সবার চোখের জায়গায় সেই একই অন্ধকার ভরা শূন্যতা। সব কটা মুখ তাকিয়ে আছে রাফির দিকে, আর তাকিয়ে থাকার সঙ্গে সঙ্গে ভেতরের প্রাণ শক্তি শুষে নিচ্ছে। রাফি অনুভব করল তার শরীর অবশ হয়ে আসছে। গলার ভেতর একটা শূন্যতা তৈরি হচ্ছে, এক ধরনের চাপা শ্বাসরোধের অনুভূতি। এবং তখনই সে অন্ধকারের ভেতর থেকে একসাথে অনেকগুলো কণ্ঠস্বর ধীরে ধীরে ফিস ফিস করে বলে উঠল, চল রাফি, চল রাফি, চল। শব্দটা কানের ভেতর ঢুকে গেল। চল, চল রাফি, চল, চল রাফি, চল, চলে আয়, চলে আয়। রাফি পেছনে ঘুরতে চাইল, কিন্তু পারল না। তার শরীর যেন পাথরের মতন ভারী হয়ে গেছে। নদীর জল ঠান্ডা, কিন্তু তার চেয়েও ঠান্ডা অনুভূতি তার পায়ের নিচে ছড়িয়ে পড়েছে। শিকড়ের মতন কিছু একটা ধীরে ধীরে নদীর নরম মাটি ফুঁড়ে উঠে আসছে, তার পায়ের চারপাশ পেঁচিয়ে ধরেছে। তার বুকের ভেতরে হাপড়ের মতন ধূপ ধূপ শব্দ হতে লাগলো। রাফি চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে গোঙানি ছাড়া আর কোনো শব্দ বের হলো না।
রাফির পায়ের চারপাশে কুয়াশার বলয়টা উপরের দিকে উঠছে, আর সেই কুয়াশার ভেতর থেকে ফিস ফিস করে ভেসে আসছে অস্পষ্ট কণ্ঠস্বর। এবার সময় হয়েছে, এবার সময় হয়েছে, এবার সময় হয়েছে। কণ্ঠগুলো একসঙ্গে ফিস ফিস করছে, কিন্তু তারা একে অপরের সঙ্গে সংঘর্ষেও আছে। কেউ কেউ রাফিকে ডাকছে, আর কেউ কেউ তার প্রতিরোধ করছে। পায়ের চারপাশে ঘন কুয়াশার আস্তরণের ভেতর থেকে একটা একটা করে আঙ্গুল বেরিয়ে আসছে। শুকনো ফ্যাকাশে আঙুলগুলো ধীরে ধীরে উপরের দিকে উঠছে, যেন জল থেকেই জন্ম নিচ্ছে। রাফি তার নিজের শরীরের দিকে তাকিয়ে দেখল, তার ত্বক সাদা হয়ে যাচ্ছে। শুধু সাদা নয়, ধীরে ধীরে ফ্যাকাশে নীলচে ছায়ায় ঢেকে যাচ্ছে। আর হাত তুলে দেখতে ইচ্ছা করল, কিন্তু হাত তুলতে গিয়ে দেখল তার আঙুলগুলো আর আগের মতো নেই। তারা একটু একটু করে পাথরের মতন শক্ত হয়ে যাচ্ছে। অথচ মাংসের নিচে কেমন একটা নড়াচড় অনুভব করতে পারছে। মনে হচ্ছে একসঙ্গে অনেকগুলো সরু সরু জিনিস কিলবিল করছে তার ত্বকের ভেতর। রাফির চোখের সামনে নদীর জলের ভেতর ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল সেই আবছায়া মুখটা। এক বিশালাকায় মুখ, যার কোনো রূপ নেই, শুধু গভীর শূন্যতা। তার চোখের জায়গায় কিছুই নেই, যেন তার অন্ধকারের দরজা। আর সেই দরজা দিয়ে কিছু একটা রফির দেহের দিকে এগিয়ে আসছে। রাফি যত নিস্তেজ হয়ে পড়ছে, সেই ভেসে ওঠা মুখটার ঠোঁটের হাসি আরো চওড়া হচ্ছে। একটা নয়, তার চারপাশে আরো অনেকগুলো মুখ ধীরে ধীরে ফুটে উঠল। তারা সবাই তাকিয়ে আছে। তাদের চোখের গভীর শূন্যতা একসঙ্গে টেনে নিচ্ছে রাফির সমস্ত সত্তা। তার শরীরের প্রতিটা কোষ শীতল হয়ে আসছে, তার শ্বাস আটকে যাচ্ছে। এবং তখনই তার কানের কাছে কেমন যেন একটা যুদ্ধ শুরু হলো। না না, এখনো পুরোপুরি তৈরি হয়নি। ও নিজে এখানে এসেছে। ও আমাদের আর দেরি নেই। ও এখনো বেঁচে আছে। ও এখনো আমাদের মতন হয়নি। কণ্ঠস্বরগুলো একে অপরের সঙ্গে লড়াই করছে, যেন দুটো বিপরীত শক্তি রাফির শরীর দখল নেওয়ার জন্য টানাটানি করছে। কিন্তু রাফি ধীরে ধীরে অনুভব করল, সে নিজেই নিজের মধ্যে থেকে গলে যাচ্ছে। তার শরীরটা যেন ধোঁয়ার মতন হয়ে যাচ্ছে। তার চোখের দৃষ্টি ধীরে ধীরে মিশে যাচ্ছে চারপাশের অন্ধকারের সঙ্গে। তার আম্মির কথা মনে পড়ল। আব্বুর মুখ ভেসে উঠল চোখের সামনে। জ্বরের সময় উদ্বেগ আর স্নেহ নিয়ে আপুর মাথায় হাত বুলিয়ে দেওয়ার কথা মনে পড়ে গেল। শেষবারের মতন রাফি নিজের অস্তিত্বকে অনুভব করার চেষ্টা করল। তারপর সব শেষ। পরদিন সকালবেলা হৈ হৈ রব পড়ে যায়। রাফিকে খুঁজে না পেয়ে রাফির গ্রামের বাড়ির লোক দৌড়ে আসে কালাবরতলায়, কারণ সেখানে বহু মানুষের সমাগম হয়। হতে পারে তারা হয়তো কোনো সন্ধান দিতে পারত, কিন্তু রাফির কোনো খোঁজ পাওয়া যায় না। কি মনে হতেই রশিদ চাচা চায়ের কেটলিটা নিচে নামিয়ে এক হাঁক পেরে বলে, চলো সবাই ছায়া নদীর ধারে। কালাবরতলার লোকেরা আঁতকে উঠল এবং জোট বেঁধে ছায়া নদীর দিকে রওনা হয়। কাছাকাছি আসতেই ভেজা মাটিতে পায়ের ছাপ দেখা যায়। কিছু দূর পর্যন্ত চপ্পলের ছাপ, তারপর খালি পায়ের। একজোড়া চপ্পল সাইডে পড়ে আছে। এটা রাফির পায়ে সবাই দেখেছিল। রশিদ চাচার অনুমান সত্যি হয়। রাফি এই ছায়া নদীর তীরে এসেছিল গতকাল রাতে।
সবাই একসাথে জোট বেঁধে পায়ের ছাপ লক্ষ্য করে নদীর দিকে এগোতে থাকে, কিন্তু ছাপগুলো যেন জলের ধারে এসে হঠাৎই শেষ হয়ে গেছে, কোথাও আর এগোয়নি। রাফির আর কোনো চিহ্ন তারা দেখতে পায় না। সাহেব আলী চাচা দীর্ঘশ্বাস ফেলে বলে, ছেলেটা আমাদের কথা শুনল না। আমি বাকি মোড়তে ওকে বলতে গেলাম সাহস দেখানোর জন্য, আকবাল আকবাল। সবাই বুঝতে পারল রাফি কি পরিণত হয়েছে, কিন্তু ভয়ে তারা সেই কথা মুখে উচ্চারণ করল না। সারা গ্রাম জুড়ে শুধুই ফিস ফিস আলোচনা। শহরের বাড়িতে খবর গেল, তারা এলেন, পুলিশে খবর দেওয়া হলো, তদন্ত শুরু হলো। সারা গ্রাম উথাল পাথাল করে খোঁজা হলো। এমনকি ছায়া নদীর জলেও দিনের বেলায় ডুবুরি নামানো হলো। রাফি চিরজীবনের মতন হারিয়ে গেছে। দেহ না পাওয়ায় বুকের ভেতর এক চিলতে আশার প্রদীপ নিয়ে রাফির আব্বু, আম্মি, আপু শহরে ফিরে আসে। হয়তো কোনোদিন ছেলে ঘরে ফিরবে, ভাই ঘরে ফিরে আসবে। জলেশ্বরী গ্রামে ছায়া নদীর আতঙ্ক এখনো রয়েছে। তবে রাফি যাওয়ার পর থেকে গভীর রাতে নদীর জলে একটা নতুন ছায়া দেখা যায়। সে ছায়া রাফির, কিন্তু সে আর আগের মতো নেই। তার চোখ ফাঁকা, গভীর অন্ধকারে ডুবে আছে। ঠোঁটের কোণে সেই অদ্ভুত বাঁকা হাসি, অবশ্য যেটা তার নয়, বরং এমন কিছু হাসি যা তার ভেতরে জন্ম নিয়েছে। রাত গভীর হলে নদীর ওপার থেকে এখনো শোনা যায় একটা চাপা ফিসফিসানি। কিছু ফিসফিস বলে, ফিরে যা, ফিরতে হলে এখনই ফিরে যা। আবার আর এক ফিসফিসানি বলে ওঠে, না, ও আমাদের দল ভারী করতে হবে। গ্রামের কেউ কেউ বলে তারা মাঝে মধ্যে রাতের অন্ধকারে নদীর ধারে একটা অবয়বকে দাঁড়িয়ে থাকতে দেখে। সাদা ফ্যাকাশে মুখ, তার চোখের গভীরে কেবল এক শূন্য অন্ধকার। মনে হয় আকুল হয়ে কিছু বলতে চাইছে, কিছু বলতে চাইছে।